আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব কেন ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এত উত্থান পতনের খেলা হচ্ছে এবং তার পাশাপাশি লেনদেনের মধ্যে শীর্ষে থাকা কয়েকটা সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স থেকেও কেন ওইভাবে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গেইন দেখছি না, ইন্স্যুরেন্স সেক্টর আসলে কোন পর্যায়ে সাপোর্ট নিয়ে আছে, আর এইসব উত্থান পতনের ভিতরে কোথায় কোথায় অপরচুনিটিস লুকিয়ে আছে এবং আহ, আমরা যদি চার্ট থেকে দেখি কি পরিমাণ স্কোপ আছে আহ, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এখানে ইনভেস্ট করার এবং কোন পর্যায়ে করা উচিত, আহ, এই চার্টগুলার ক্যান্ডেলগুলা কি মিন করে সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। বাট আগে আমরা একটু ইন্ডেক্স যদি আজকের জন্য দেখে নিই, আজকে টোটাল ইন্ডেক্স আপডেট যদি দেখি, 1,60,819 ট্রেড হয়েছে, 14,70,00,000 ভলিউম এবং ভ্যালু একটু বেড়েছে, লেনদেন বেড়ে 478 কোটি টাকায় গেছে। ৭৯টি অ্যাডভান্স হলো, ২৪০টি ডিক্লাইন, ৭২টি আনচেঞ্জড। আবারও ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অনেকগুলা ডাউন হয়েছে রিসেন্টলি, যদিও ইন্স্যুরেন্স সেক্টরকে একটু গেইন করতে দেখা গিয়েছিল, সেখান থেকে আবারও ফল করে আগের জায়গায় চলে গেছে, অ্যান্ড সেটাই আজকের ভিডিওর আসলে মূল আহ, বিষয়। আমরা যদি একটু মিনিট চার্ট থেকে দেখে নিই, আমরা সকালটা খুব সুন্দরভাবে স্টার্ট করেছেন, সকালে একটা বড় বাই ভলিউম দিয়ে শেষ হয়েছিল। এখানে অনেকক্ষণ মামুরা কিন্তু কিছুটা সাস্টেইন করে রাখার চেষ্টা করেছে বাজারে। এখানে রেগুলার বিনিয়োগ, রেগুলার বাই সেল হচ্ছিল, এখানে অনেকগুলো আমরা গ্রিন বার দেখি, যার কারণে আসলে আলটিমেটলি তখন পর্যন্ত পুঁজিবাজার গ্রিন ছিল। কিন্তু এখানে আহ, কোনো এক মামু হয়তো বা কোনো বড় এক প্ল্যান নিয়ে এখানে একটা বড় সেল ভলিউম দেন, এন্ড তার সাথে সাথে কিন্তু ইন্ডেক্স যে ফল করা স্টার্ট করে দুপুর ১২টা ৫০-এর পর থেকে, এবং আমরা মোটামুটি ১টা ২০ পর্যন্ত একটা ভালো ফল করতে দেখেছি, সেখানে মাঝখানে নেগেটিভও হয়েছিল, আবারও পজিটিভে উঠে শেষমেশ কিন্তু ২টার দিকে একটা বড় সেল ভলিউম দিয়ে শেষ করেছে আজকে একটা মানে উল্লেখযোগ্য বাই ভলিউম দিয়ে। সেটা নিয়ে আমরা একটু পরে আসছি, আমরা আরেকটু চার্ট থেকে দেখে নিই হোয়াট দিস মিনস ইন দ্য ডেইলি চার্ট। আমরা ডেইলি চার্টে গতকালকেই জাস্ট সতর্কতা নিয়ে কথা বলছিলাম যে ইন্ডেক্স যদিও আমাদেরকে একটা মোটামুটি এরকম সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে হয়তোবা রিভার্সাল হতেও পারে, অ্যাটলিস্ট এমএসিডি ইন্ডিকেটর এরকম সিগন্যাল দিচ্ছিল। এখানে দেখুন লাল বারটি কিন্তু হালকা হালকা রেড হয়ে এসেছিল এবং সেখান থেকে কিছুটা টার্ন নিয়ে আরএসআই ইন্ডিকেটরকেও আমরা 30-এর ভিতরে ঢুকতে দেখেছি, বাট আজকের যে এন্ডিংটা সেটা প্রবলেমেটিক হয়ে যায়। আজকে যেরকম একটি ক্যান্ডেল দিয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু মোটেও ভালো ক্যান্ডেল না। গতকালকে আমরা যেসব স্টককে ২ থেকে ৫% বৃদ্ধি হতে দেখছি, কিছুটা হয়তো ৭%ও বৃদ্ধি হয়েছে, সেগুলো কিন্তু আজকে আবারও নেগেটিভে চলে যায়, মানে যেই জায়গায় ছিল সেই জায়গায় ব্যাক করে, এবং সব স্টককেই অল্প অল্প বাড়িয়ে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল। মোটামুটি একটা ধোকা দেওয়ার মতোই বলা যায়। আজকে অ্যাটলিস্ট দিনের শেষে এসে যখন ক্যান্ডেলটি রেড হয়ে যায়, আর এরকম একটি ক্যান্ডেল যখন তৈরি হয়, সেটা কিন্তু প্রপারলি একটা ভয় দেখানোর মতো ক্যান্ডেল। দেখুন এখান থেকে একটা বড় পিন বার, এবং পিন বারটি কিন্তু অনেক উপর থেকে রিজেক্ট হয়ে এসেছিল, সারাদিন যে গ্রিন ছিল সেইটাই কিন্তু শেষ করে আজকে নেগেটিভ দিয়ে শেষ করলো, এবং এরকম একটি ডজিও বলা যায় না, এরকম একটি ক্যান্ডেল কিন্তু আসলেও ওভারঅল ইন্ডেক্সের জন্য কোনো ভালো লক্ষণ না। আহ, আমরা যদি একটু খেয়াল করি, এরকম একটা ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেয়েছি, দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে হালকা পিন বার, এখানে কিন্তু আরো একটা বড় পিন বার দিয়ে এরকম একটি ক্যান্ডেল, সিমিলার একটি ক্যান্ডেল এই উপরে আমরা দেখতে পেয়েছি। সো এর পরের ক্যান্ডেলটা কিন্তু ভয়াবহ একটি রেড ক্যান্ডেল এবং সিরিজ অফ রেড ক্যান্ডেল, যেটা দিয়ে আমাদের রিসেন্ট পতনটা হয়েছে, এবং কালকের বাজার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট দেখার জন্য যে কালকে ঘুরে দাঁড়ায় কিনা, কালকে যদি সাস্টেইন না করতে পারে তাহলে কিন্তু আমরা আরো একটা বড় ফলের জন্য প্রিপারেশন নিতে হবে বলে আমি মনে করি। বাট ভালো জিনিস যেটা কনসিডারেবল যে এমএসিডি ইন্ডিকেটরের মধ্যে আমরা একটা আরো একটা রেড, লাইট রেড বার দেখতেছি, হোপফুলি কালকে থেকে একটা ডিপ রেড হয়ে যাবে না, ডিপ রেড হয়ে গেলে সেটা একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। আর যেটা আমি একটু আগেও বললাম যে লাস্টের দিকে একটা বড় বাই ভলিউম হয়েছে, সেটা হয়তোবা একটা আশাদায়ক ব্যাপার হতে পারে, বাট এটার উপর আমি ফুললি রিলাই করব না ফর দ্য টাইম বিং। আসুন আমরা একটু ইন্স্যুরেন্স সেক্টরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা দেখেছি গত আহ, মে মাসে,
মে মাসে যখন একটা ভয়াবহ ফল হয় ওভারঅল ইন্ডেক্সেরই, যুদ্ধ পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা বড় বিপর্যয় আমরা মে মাসের মিডলের দিকে দেখতে পেয়েছিলাম। মোটামুটি জুনের আহ, শেষ পর্যন্ত সেটার ইফেক্ট দেখেছি, এবং সেখান থেকে যে উত্থান দিয়েছে ইন্স্যুরেন্স সেক্টর, যেটা আমি বারবারও আমার আগে অনেক ভিডিওতে বলেছি যে লো পেড না, সরি, অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে ইন্স্যুরেন্স সেক্টরের স্টক গুলো, সেখান থেকে কিন্তু টেনে ইন্স্যুরেন্স সেক্টরকে প্রায় আমরা 28 টাকা থেকে 37 টাকা পর্যন্ত রিচ করতে দেখেছি। 37 টাকার যেই একটা বড় রেজিস্ট্যান্স জোন ছিল সেটাকে ক্রস করতেও দেখেছি। কিন্তু রিসেন্ট টাইমসে যেটা আমি বলবো, এটা শুরু হয় সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে স্টার্ট করে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত কিন্তু আমরা একটা বড় ধরনের ফল দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরে। যারা এখানে মোটামুটি একটা লাভ করে ফেলতে পেরেছেন তাদেরকে কংগ্রাচুলেশনস, বাট এখান থেকে যারা এই পয়েন্টে যারা কিনার চিন্তা করেছিলেন বা হয়তো বা এই রেজিস্ট্যান্স যখন পার করে বাই সিগন্যাল পেয়ে এখানে যখন আপনারা স্টক কিনেছেন, তারা কিন্তু ধরা খেয়ে কিছুটা এই পর্যন্ত যখন ইন্স্যুরেন্সকে নামতে দেখেছেন, অনেকে স্টপ লস দিয়েছেন, অনেকে প্যানিক সেল করেছেন। এখানে কিন্তু অনেক বেশি ফল করেছে ইন্স্যুরেন্সের প্রাইসে। সেখান থেকে কিছুটা রিকভারি রিসেন্টলি দিয়ে কিন্তু আমরা আবারও 37.5 এর যে রেজিস্ট্যান্স জোন আছে সেখানে বাড়ি খেতে দেখেছি। এখন কথা হচ্ছে রিসেন্ট টাইমসে লাস্ট 2 উইকসে এই যে ক্যান্ডেল গুলা ক্রিয়েট হয়েছে, যেই কারেকশন গুলো আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি, এটা আসলে কতটুকু স্থায়ী? আমরা দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট যদি স্ট্রং রেজিস্ট্যান্স বলি 33.8 একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, এবং আজকে অনেক বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে সেখানে কিন্তু শেষ করেছে, এবং এই ক্যান্ডেলটা মোটেও সুবিধাজনক লাগছে না রেড ক্যান্ডেল হিসেবে। এরকম ধরনের ক্যান্ডেল ইউজুয়ালি পরেরটাও কারেকশনের দিকে যায়। সো যদি ফল করে, ইন্স্যুরেন্স সেক্টর হয়তো বা ফল করে এইটুক পর্যন্ত আসতে পারে, কিন্তু সেখান থেকে রিভার্সাল নেওয়ার সম্ভাবনাই খুব বেশি। কারণ দেখুন, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমরা এত বেশি লেনদেন দেখতে পাচ্ছি রিসেন্টলি, প্রায়ই ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু টপ সেক্টরস গুলোর মধ্যে থাকছে দিক দিয়ে, এবং লাইফ ইন্স্যুরেন্সও আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এই যে একটা উত্থান পতন আপনি দেখছেন, এখান থেকে স্টার্ট করে এখানে কিনা স্টার্ট করে এখানে বড় বড় ভলিউম দিয়ে কিনা স্টার্ট করে এখান থেকে অনেকগুলো সেল হয়। এখানে সেল ভলিউম আমরা অনেক ছোট ছোট আকারে দেখেছি। দ্যাট মিনস এখানে স্মার্ট প্লেয়াররা আসলে কালেক্ট করছে এই পয়েন্টগুলোতে। আসলে স্মার্ট প্লেয়ার যারা আছে মার্কেটের মধ্যে, তারা স্টক গুলোকে কালেক্ট করছে। আবারও প্যানিক সেলের মাধ্যমে ইন্ডেক্স যখন ফল করা স্টার্ট করে, ইন্স্যুরেন্সের 12টা বাজিয়ে দিয়ে এখানে কিন্তু ইন্স্যুরেন্স ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরের ইন্ডেক্স এই পর্যন্ত নিয়ে আসে। And যেরকম ক্যান্ডেল আমরা রিসেন্টলি দেখেছি সেটার হিসাবে কিন্তু এই পর্যায় পর্যন্ত আসার একটা স্কোপ আছে। এখানে যারা হয়তো বা এন্ট্রি নিবে, মোস্টলি এখানে যারা প্যানিক সেল করে এখান থেকে বের হয়ে যাবে, এখানে কিন্তু স্মার্ট প্লেয়ারদের এন্ট্রি অনেক বড় সুযোগ করে দিয়েছি আমরা বলা যায়। কারণ আমরা যদি এমএসিডি ইন্ডিকেটর দেখি, ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নিচে চলে গেছে, যেটা অ্যাকচুয়ালি মিন করে মার্কেট এখন ইন্স্যুরেন্সের জন্য একটা বিয়ারিশ মোমেন্টামে আছে। বিয়ারিশ মোমেন্টামে অ্যাটলিস্ট শুরু হয়েছে। আরএসআই ইন্ডিকেটর মোটামুটি ডাউনওয়ার্ডস আছে, 44-এর দিকে আছে। অ্যান্ড যেরকম আশা করা যাচ্ছে যে হয়তোবা ইন্স্যুরেন্স সেক্টর সামনে ভালো করবে, কিন্তু তার আগে আমরা একটা বড় কারেকশন দেখতে পারি। 44 পর্যন্ত এসেছে। যদি এইটার কন্টিনিউয়েশন হয়, এমএসিডি ইন্ডিকেটর যদি এভাবে যায়, এখানে যদি আমরা আরো কয়েকটা 4-5টা রেড বার দেখতে পারি, তাহলে হয়তোবা ইন্স্যুরেন্স সেক্টর এই পর্যন্ত নেমে আসতে পারে প্রাইসিং এর দিক দিয়ে। অ্যান্ড সেটার উপর বেস করেই কিন্তু আমি এই প্রবাবিলিটিটা নিয়ে ডিসকাস করতেছি যে সোফার এখানে যদিও আজকে 35.1 অনেকগুলা কারেকশন দিয়ে শেষ করেছে, এখানে হয়তো বা আমরা মাঝখানে এক দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতেও পারি, বাট আলটিমেটলি 33.8 এর দিকে আগাচ্ছে, সাপোর্ট জোনের দিকে আছে। এখানে যদি আমরা ভালোভাবে এন্ট্রি নিতে পারি, ভালো কিছু ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সের স্টক যদি আমরা দেখে রাখি, যেমন বিএনআইসিএল, এসআইপিএল, এরপর আহ, ঢাকা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এইসব স্টকগুলো কিন্তু বেশ ভালো ফর কালেকশন এট দিস মোমেন্ট। আমি বলবো অল্প অল্প করে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে খারাপ হবে না।
কিন্তু আমি কাউকে রেকমেন্ড করি না, কারণ বাজার এই মুহূর্তে যেরকম একটা বেয়ারিশ মুভমেন্টে আছে, যেরকম একটা কে ফ্রি ফলের দিকে আরো যাবে কি যাবে না সেটা নিয়ে একটা কনফিউশন চলছে। ওভারঅল বাজার যেভাবে ইন্ডেক্স যেভাবে ফল করছে, ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু সেম ভাবে ফল করছে, যদিও ইন্স্যুরেন্স সেক্টর এবং ওভারঅল ইন্ডেক্সের আপনি আরএসআই বলুন, এমএসিডি ইন্ডিকেটরস বলুন, একটু ডিফারেন্ট, বাট ইন্স্যুরেন্স সেক্টরও একটা ভালো কারেকশন আমরা দেখতে পাচ্ছি, এন্ড সেটা একটা ইন্ডিকেশন হতে পারে, সিন্স ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর এগুলো একটু ভালো ইনভলভমেন্ট আছে ইন্ডেক্সের সাথে। সেই হিসেবে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো রোল প্লে করছে, ইন্স্যুরেন্স সেক্টরে এই যে দরপতন হচ্ছে সেটা ইন্ডেক্সে আলটিমেটলি কন্ট্রিবিউট করছে। সো আমরা এখানে আসলে ধৈর্যটা কোথায় ধরতে হবে? ধৈর্যটা ধরতে হবে যে যখন ইন্ডেক্সের পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টরের প্রাইসও ফল করছে, এই পর্যন্ত আসা পর্যন্ত আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে। এখানে স্মার্ট প্লেয়ার বলুন, মার্কেট মেকার বলুন বা গ্যাম্বলাররা বলুন, সবাই কিন্তু সেল দিয়ে দিয়ে প্যানিক ক্রিয়েট করে এখান পর্যন্ত প্রাইসটাকে নিয়ে আসবে, ইভেন এই পর্যন্ত আনতে পারে। আমি 33.1 কে আলটিমেট সাপোর্ট জোন ধরবো ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। এখান থেকে যখন একটা বাউন্স ব্যাক দিবে, যখন আরএসআই হয়তোবা 30-এর নিচে চলে যাবে, 25 পর্যন্ত আসতে পারে, তখন ওই জায়গাগুলা হবে স্মার্ট ইনভেস্টর বা স্মার্ট মানি মেকারদের এন্ট্রি পয়েন্ট। সেখান থেকে যদি 37.5 এর এই জার্নিটাতে আপনি আবারও জয়েন করতে পারেন ইন্স্যুরেন্স সেক্টরের সাথে, তাহলে হয়তোবা আপনি এখান থেকে কিছু প্রফিট বের করে নিতে পারেন। ওভারঅল যদি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের চার্টের দিকে তাকাই, একটা বড় 5-3-4 মাসের সিনারিও দেখি, এখান থেকে যে উঠে এখানে একটা টপ ক্রিয়েট করে, এখানে একটা বটম ক্রিয়েট করে আরেকটা টপ ক্রিয়েট করছে, ডেফিনেটলি এখানে আরেকটা বটম ক্রিয়েট করার সম্ভাবনা আছে। যেরকম আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে রেক্ট্যাঙ্গুলার বুলিশ মুভমেন্ট গুলাকে ইন্ডিকেট করে, সেটা কথাই আমি আলটিমেটলি বলছি। এখানে হয়তো বা আরেকটা বটম ক্রিয়েট করে এখানে আরেকটা টপ ক্রিয়েট করতে পারে, বা এখান থেকে উপরে উঠে ফেলে, আর এখানে যদি টপ ক্রিয়েট করে আবার ডাউনওয়ার্ডস যায়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হেড এন্ড শোল্ডার যেই প্যাটার্নটি আছে সেটা যেন ক্রিয়েট না হয়। সেটা যদি ক্রিয়েট না হয়, আলটিমেটলি এখানে আরেকটা বটম ক্রিয়েট করে কিন্তু দেশের যদি সব পরিস্থিতি ঠিক থাকে, ইন্স্যুরেন্স সেক্টর উপরের দিকেই যাবে, এবং এর যে গ্লোরি ডেজ ছিল ইন্স্যুরেন্স সেক্টরের 44, এই রেঞ্জটাই বলুন, 42 বা 42 প্লাস 50, এই রেঞ্জটা হচ্ছে একদম আলটিমেট ইন্স্যুরেন্স সেক্টরের একটা রেজিস্ট্যান্স জোন। সেই পর্যন্ত জার্নি করতেই পারে, বাট তার জন্য একটা স্থিতিশীল দেশের পরিস্থিতি দরকার, রাজনৈতিক বলুন, অর্থনৈতিক বলুন, একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। গভর্নমেন্ট যত তাড়াতাড়ি নির্বাচিত হয়ে একটা সলিড ফিউচারের আমাদেরকে এসিউরেন্স দিতে পারবে, তখনই কিন্তু পুঁজিবাজারও আলটিমেটলি ভালো হবে। বাট এই মুহূর্তে যারা স্টক কালেক্ট করতে পারছেন অনেক লো প্রাইসেসে, তারা ডাউন দ্য লাইন 6-7 মাসে যদি আমরা একটা ফিক্সড গভর্নমেন্ট পাই, পুঁজিবাজার ডেফিনেটলি আরো শাইন করার স্কোপ আছে। অনেক বেশি অপরচুনিটিস এখন আপাতত লুকিয়ে আছে এই 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 স্পট গুলাতে, এই বটম পয়েন্ট গুলাতে। সেখানে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন, নিশ্চয়ই আপনার জন্য ভালো জিনিস অপেক্ষা করছে। বাট বাজার একটা অনিশ্চয়তার জায়গা, পুঁজিবাজার একটা অনিশ্চয়তার জায়গা, আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধরতে হবে। বাজার উঠছে তার মানে হচ্ছে বাজার ফল করবে, এবং ফল করার সময় ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে প্রসেসের উপর, যে আপনি আম, অবশ্যই তাড়াতাড়ি টাকা আর্ন করার ইন্টেনশন নিয়ে যারা আসছেন পুঁজিবাজারে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা আমরা অনেকভাবে শিক্ষা নিয়েছি। ফান্ডামেন্টাল স্টকস এর সাথে থাকুন, যেসব স্টকস ডিভিডেন্ড রেগুলার দিচ্ছে, ইপিএস ভালো দিচ্ছে, ডিভিডেন্ড ইল্ড ভালো, সব মিলিয়ে যেগুলো আপনাকে আশ্বাস দিবে যে হ্যাঁ, এটা থেকে আর যাই হোক আপনি হয়তো বা লস করবেন না, সেই সব স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন। আপনি সেখান থেকে অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্ত হবেন না। সময় নিতে পারে 5-6 মাস, 1 বছরও লাগতে পারে কোনো স্টকে। যদি সেটা ভালো স্টক হয়, সেটা ডেফিনেটলি উপরের দিকে যাবেই। সবকিছুর শেষ কথা এটা, আপনাকে ধৈর্য ধরতে হবে। পুঁজিবাজার ধৈর্য ধরা ছাড়া আসলে এখানে লাভবান হওয়াটা খুবই ডিফিকাল্ট। যাই হোক, ইন্স্যুরেন্স নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি। আমরা স্পেসিফিক ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথা বলিনি, শুধু কোনো স্পেসিফিক জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের কোয়েরি থাকে সেটা জানাতে পারেন। সেটা জন্য ভালো রেজিস্ট্যান্স পয়েন্ট কি হতে পারে, সাপোর্ট
বা এন্ট্রি পয়েন্ট কি হতে পারে সেটা নিয়ে আমি হয়তোবা কমেন্টের রিপ্লাই জানিয়ে দেব। চেষ্টা করব রেগুলার ভিডিওস দেওয়ার। যদি আপনাদের ভিডিওটি আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। এন্ড দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।